নমস্কার, আমি শুভশ্রী। চলে এসেছি বাটনাবাটি কুটনোকাটি রান্নাঘরে হান্ডি মাটনের রেসিপি নিয়ে। আজকে আমি যে রেসিপিটা করব সেটা সমস্ত গোটা মশলা দিয়ে একটা মাটন রেসিপি হবে। তো আমি শুরু করে দিচ্ছি, আপনারা সঙ্গে থাকবেন। আমি এখানে প্রথমেই একটা 1 ইঞ্চি মতো আদা নিয়েছি। সেই আদাটা আমি একদম পাতলা পাতলা, যতটা পাতলা করা সম্ভব ততটা পাতলা করে স্লাইস করে নিয়েছি। নিয়ে এটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নেব। একদম যতটা ঝিরিঝিরি কাটা সম্ভব আমি ততটা করেই কেটে নেব, কারণ যেহেতু গোটা রান্না হবে তো পুরো মানে আদা বা রসুন জিনিসটা যেন পুরোটাই মাংসের সাথে সুন্দরভাবে মিশে যায় এবং সেটা সুন্দর গ্রেভি হয়ে যায়। তো সেই জন্য আমি আদা এবং রসুন দুটোকেই যতটা সম্ভব পাতলা পাতলা ঝিরিঝিরি করে লম্বা লম্বা করে কেটে নেব। লম্বা করেই কাটবেন, তাহলে গলতে তাড়াতাড়ি সুবিধা হবে। তো আমি কেটে নিচ্ছি। এখানে আমার সমস্ত পরিমাণ ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। আমি আদা এবং রসুন দুটোকেই ভালো করে কুচিয়ে নিয়েছি। নিয়ে এবার একটা আমি বোলের মধ্যে আমার যতটা পরিমাণ মাটন নেওয়ার আমি পুরো মাটনটাকে নিয়ে নিলাম। অবশ্যই মাটনগুলোকে যতটা পারবেন ছোট ছোট পিস করে কাটবেন, কারণ যেহেতু এটা হাঁড়িতে রান্না হবে তো বেশি বড় পিস হলে অনেক সময় লাগবে রান্না হতে। আর এটার বৈশিষ্ট্যটাই ছোট ছোট পিস, তো ছোট ছোট পিসে কেটে নেবেন। নেওয়ার পরে আমি দেখুন এখানে সমস্ত গোটা মশলা দিয়ে দিয়েছি। আদা রসুন, গোটা গোলমরিচ, গোটা মরিচ, জিরে, গোটা লবঙ্গ, দারচিনি, এলাচ আর শুকনো লঙ্কা। আপনারা তেজপাতাও দিতে পারেন, আমি এখানে তেজপাতা দিইনি। আমার হাজব্যান্ড তেজপাতার ফ্লেভার খুব একটা পছন্দ করে না, তাই আমি এখানে তেজপাতাটা অ্যাড করিনি। আপনারা অবশ্যই চাইলে অ্যাড করতে পারেন। আর একটা যেটা বলবো, এলাচটাকে আপনারা চেষ্টা করবেন ভেঙে দেওয়ার, মানে এলাচের দানা এবং খোসা দুটোকে আলাদা করে দেওয়ার। আমি এখানে দিতে ভুলে গেছি, তাই আমি আপনাদের অবশ্যই মনে করে এটা বলে দিলাম। এলাচটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। বাদবাকি যা মশলা হয়, গোটা গরম মশলা যা যা মশলা হয় সমস্তটাই আমি এখানে দিয়ে দিই। আর এরপরে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো কিছু, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অল্প কাশ্মীরি মির্চ, অল্প হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো বা পরিমাণ মতো নুন। আমি এখানে কাশ্মীরি মির্চ ব্যবহার করেছি, আপনারা চাইলে কাশ্মীরি মির্চের সাথে অন্য কোনো ঝাল দেওয়া লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি তো আমার খুব বেশি ঝালের প্রয়োজন নেই, তাই আমি বেশি ঝালওয়ালা লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি। তো এরপরে আমি এখানে সমস্ত মশলাই দিয়ে দিয়েছি। এর সাথে এবার আমি এখানে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। আমি প্রথমে 2 চামচ মতো সর্ষের তেল এখানে দিচ্ছি। এরপরে আমি আবার 2 চামচ মতো সর্ষের তেল অ্যাড করব। প্রথমে আমি এই অল্প সর্ষের তেল দিয়ে পুরো মশলাটাকে মাখিয়ে নেওয়ার পরে আমি আবার একটু সর্ষের তেল অ্যাড করব। আমি আপনাদের একটা যেটা বলে দেবো একটা জিনিস, সেটা একটু এটা নিয়ে ট্রাই করে দেখবেন, আমার মনে হয় খুব ভালো হবে। আমি এতে দই মেশাবো অবশ্যই, কিন্তু আমি দইটা পরে মেশাবো। প্রথমে আমি মশলাগুলো এবং সর্ষের তেলের সাথে একসাথে মিশিয়ে নিলাম, কারণ সর্ষের তেলের সঙ্গে কাঁচা মশলার আমাদের ইন্ডিয়ান মশলা যা হয় তো সেগুলোর একটা খুব সুন্দর ফ্লেভার তৈরি হয় সর্ষের তেলের সঙ্গে যখন আমরা ওটা মাখাই। বিশেষ করে যারা রান্না করেন বা যেসব মহিলারা বাড়িতে রান্না করেন, সব মায়েরাই রান্না করেন, তো আপনারা সবাই জানবেন যে যে কোনো কাঁচা মশলা সর্ষের তেলের সঙ্গে মাখালে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। তো আমি চাইবো ওই ফ্লেভারটা একদম মাংসের মধ্যে ইনট্যাক্ট হয়ে যাক, তো তারপরে আমি দইটা দেবো। তাহলে দইয়ের সাথেও যে ফ্লেভারটা থাকবে সেটাও অন্যরকম একটা ফ্লেভার। তো পরে দইটা মেশালে স্বাদটা অনেক সুন্দর আসে। তো এবার আমি এখানে 2 চামচ মতো, বড় চামচের 2 চামচ মতো দই নিয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে মিনিমাম আপনাকে 3 ঘন্টা মতো ম্যারিনেট করতে হবে। যেহেতু মাটন, তো মাটন কিন্তু একটু বেশি টাইম ম্যারিনেট না হলে সিদ্ধ হতে অনেক সময় লাগে। তো আপনারা চাইলে এটা ওভারনাইটও ম্যারিনেট করতে পারেন, তাতে রান্নার সময় অনেক কম লাগবে। আমি 3 ঘন্টা করেছি, 3 ঘন্টার বেশি করতে পারেন বা 3 ঘন্টার কম করবেন না। তো এখানে আমি রান্নার জন্য একটা অ্যালুমিনিয়ামের হাঁড়ি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি বড় চামচের 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি, আর হাফ চামচ মতো আমি এখানে ঘি অ্যাড করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে সাদা তেল, মানে রিফাইন অয়েল যেটা হয় সেই রিফাইন অয়েল ইউজ করেছি।
রান্নায় মিশ্রণের মধ্যে, ম্যারিনেশনের মধ্যে আমার সর্ষের তেল দেওয়া আছে। তো আমি রান্না করছি রিফাইন অয়েলে এবং ঘি দিয়ে। তো এখানে আমি পেঁয়াজকে কুচি করে রেখেছি, সেটা অল্প করে একটু সটে করে নেব। শুধু পেঁয়াজটাই আমি কাঁচা দিইনি, বাদবাকি সমস্ত মশলা আমার এখানে কাঁচা গোটা দেওয়া আছে। পেঁয়াজটা আমি একটু সটে করে নিচ্ছি, কারণ পেঁয়াজটা একটু সটে করে নিলে এখানে এই রান্নার ফ্লেভারটা, খুব গন্ধটা বলুন বা টেস্টটা বলুন, ভীষণ সুন্দর আসে। তো ওই জন্য আমি এখানে পেঁয়াজটা হালকা করে একটু ঘিয়ে পেঁয়াজ ভাজলে অবশ্যই তার একটা খুব সুন্দর গন্ধ এবং স্বাদ দুটোই আসে। তো সেই জন্যই আমি এখানে অল্প করে জাস্ট একটু নেড়ে নিলাম, যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। খুব বেশি লাল করব না, খুব বেশি ভাজবও না, শুধু কাঁচা ভাবটা চলে গেলেই আমি মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন আমি এখানে পেঁয়াজটা খুব বেশি ভাজিনি, কাঁচা ভাবটা চলে গেছে, পেঁয়াজের একটা সাদা ভাব চলে এসছে, লালচে ভাবটা চলে গিয়ে এবার আমি এর মধ্যে মাংসের মিশ্রণটা দিয়ে দেব। একবারে ঢালবেন না, অল্প অল্প করে দেবেন, একটু হাতা বা যে কোনো চামচের সাহায্যে অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি। তাতে কি হবে, মাংসটা সব জায়গায় ছড়াবে, নাহলে মিডিলে একবারে পড়ে গেলে তাকে আবার হাঁড়ির মধ্যে তো নাড়াটা একটু কষ্টকর হয়ে যায়। তো সেই জন্য আমি দিয়ে দিলাম এখানে মাংসটা। এবার এটাকে একটু ভালো করে নেড়ে নেব, খুব বেশি কষাবো না আমি এখানে। মাংস দেখতেই পাচ্ছেন, জাস্ট তেলটা ঘিটা পুরো মাংসতে লেগে যাওয়া এবং মাংসটা একটু জাস্ট তাপ লেগে যাওয়া, পেঁয়াজটাও মাংসের সাথে মিশিয়ে দেওয়া। তো ওইটুকুনির জন্যই যতটুকুনি নাড়া সেইটুকুনি নাড়বো, তার বেশি নাড়বো না। তো একটু নাড়া হয়ে গেলেই, একটু মিশে গেলেই জিনিসগুলো আমি এখানে গরম জল দিয়ে দেব। অবশ্যই মাটনে গরম জল ইউজ করবেন, ঠান্ডা জল দেবেন না, ঠান্ডা জল দিলে মাংস ছিটকে যাবে। তো গরম জল আমি এখানে মোটামুটি হাফ হাঁড়ি মতো দিয়ে দিয়েছি, যাতে মাংসগুলো মোটামুটি ডুবে যায়। তো এই জলেই পুরো মাংসটা সিদ্ধ হবে এবং এই জলটা পুরোটাই শুকনো হয়ে যাবে আপনি। আপনাকেও এটা ফ্লেম বাড়িয়ে শুকনো করার প্রয়োজন পড়বে না। তো বেশি জল দিলে অবশ্য সেটা হতে পারে, কিন্তু বেশি জল দেবেন না। এটা মিডিয়াম, মোটামুটি মাংসগুলো ডুবে যাবে সেই মতো জলই ব্যবহার করবেন। জল মোটামুটি দেওয়া হয়ে গেছে, আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি, এটা আমার হাই ফ্লেমেই থাকবে জলটা ফোটা অবধি। তো আমি এটাকে ঢাকা দিয়ে একটু হাই ফ্লেমে রাখবো। দেখুন ঢাকা দিয়ে আমি হাই ফ্লেমে রেখেছিলাম, জলটা জাস্ট ফুটতে শুরু করেছে, বুদবুদ উঠছে, সেই সময়ই আমি এখানে গোটা গোটা নতুন আলু কাঁচা অবস্থায়, খোসা ছাড়াইনি আমি, ভালো মতো জাস্ট ভালো করে ধুয়ে নিয়েছি, তাতে যতটা খোসা গেছে। তো সেইগুলো আমি একটা করে কাট লাগিয়েছি, মাঝামাঝি একটা করে কাট লাগিয়েছি ছুরি দিয়ে, লাগিয়ে আমি গোটা অবস্থায় মাটনের মধ্যে দিয়ে দিলাম। আলু যদি ভেজে দেবেন মনে করেন, তাহলে কিন্তু কাঁচা মাটনের সঙ্গে দেবেন না, আলু গলে যাবে। রান্না হয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর আলুটা অ্যাড করতে পারেন, আফটার 1 আওয়ার্স, যদি আলু ভেজে দেবেন মনে করেন। তা এখানে আমার হয়ে গেছে, আমি আলু দিয়ে একদম সিম করে দিয়েছি, সিম করে দিয়ে আমি একটা জল ভর্তি বাটি বসিয়ে দিয়েছিলাম। এবার এটা আমার রান্না করতে 1 ঘন্টা 25 মিনিট মতো সময় লেগেছে, এটা 1 থেকে 1.5 ঘন্টাই সময় লাগে। আপনারাও সেরকমভাবেই করবেন এবং রান্নাটা পুরোটা সিমে হবে। দেখুন মোটামুটি আমার জল অনেকটাই শুকনো হয়ে গেছে। আমি 1 ঘন্টা পর দুবার খুলে দেখেছিলাম যে কী অবস্থায় আছে, তো যাতে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। তো সেরকম দেখার পরে আমার 1 ঘন্টা 25 মিনিটের মাথায় রান্নাটা এই অবস্থায় এসছে। তেলও ছেড়ে দিয়েছে, দেখুন সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আলু টালু সব খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো মাংসটা মোটামুটি আমার নামানোর পর্যায়ে হয়ে গেছে, আর একটু ড্রাই হয়ে গেলেই আমি নামিয়ে নেব। এটাকে পুরোপুরি শুকনো করে ফেলতে হবে, খুব বেশি ঝোল এতে ভালো লাগবে না। রান্নাটা আমার মোটামুটি একদম নামানোর পর্যায়ে চলে এসেছে। দেখুন খুব সুন্দরভাবে সমস্তটা রেডি হয়ে গেছে। তো আমি এবার রান্নাটাকে নামাবো। আপনারা চাইলে এটাকে ভাত দিয়ে খেতে তো পারেন, অবশ্যই খেতে পারেন, সাথে রুটি, পরোটা। আমি সাজেস্ট করব রুটি বা পরোটা দিয়ে খেতে,
ভীষণ ভালো লাগবে। আমার রান্নাটা এরকম দেখতে হয়েছে। যদি আপনাদের রান্নাটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে। নমস্কার।